হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ওয়েলকাম টু দ্য সেকেন্ড ক্লাস অফ হাইড্রা। আমরা আজকে আমাদের হাইড্রা যে প্রাণীটার আছে মানে আমাদের প্রাণীর পরিচিতি যে অধ্যায়টা জুলজির এটা দ্বিতীয় ক্লাসে চলে আসলাম। তোমরা সবাই জানো আমরা প্রথম ক্লাসে হচ্ছে হাইড্রার সম্পর্কে কিছু ইনফরমেশন জানলাম। আর হচ্ছে আমাদের হাইড্রার যে বহির্গঠন বা হাইড্রা প্রাণীটা বাইরে থেকে দেখতে কেমন সেই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছি। তো আজকে হচ্ছে আমরা হাইড্রার অন্তর্গঠন মানে হাইড্রা প্রাণীটাকে তার দেহের ভিতর থেকে আসলে দেখতে কেমন হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং তার দেহের মধ্যে যে কোষ স্তরগুলো আছে প্রত্যেকটা কোষ স্তরের মধ্যে কী কী কোষ থাকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তো প্রথমে হচ্ছে আমাদের এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে, সেটা হচ্ছে দ্বিস্তরী প্রাণী কাকে বলে তার একটা ডেফিনেশন। তো দেখো বলছে যেই সকল প্রাণীরা হচ্ছে ভ্রূণ অবস্থায়, এই শব্দটা লাগবে তোমার, ভ্রূণ অবস্থায় তাদের দেহের ভিতরে দুইটা স্তর থাকে, একটা হচ্ছে অ্যাক্টোডাম আর একটা হচ্ছে অ্যান্ড্রোডাম। এরকম দুইটা স্তরে বিন্যস্ত থাকে, তাদেরকে আমরা বলি দ্বিস্তরী প্রাণী। এটাকে ইংরেজিতে একটা নাম আছে, এটাকে বলা হয় ডিপ্লোপ্লাস্টিক প্রাণী। বাট যাদের ভ্রূণ অবস্থায় তিনটা কোষস্তর থাকে, অ্যাক্টোডাম, মেজোডাম এবং অ্যানোডাম, তাদেরকে বলা হয়, তোমরা সবাই জানো, ত্রিস্তরী প্রাণী। কমেন্ট করে বলে যাও ত্রিস্তরী প্রাণীর উদাহরণ কি। এখন আসো, ওদের এই যে ভ্রূণ অবস্থায় অ্যাক্টোডাম ছিল, এটা কিন্তু আর পূর্ণাঙ্গ অবস্থায় অ্যাক্টোডাম থাকে না, এটার নাম পূর্ণাঙ্গ অবস্থায় হয়ে যায় এপিডার্মিস। তার মানে পূর্ণাঙ্গ প্রাণীতে ওই স্তর দুইটা, একটা নাম হয়ে যায় এপিডার্মিস, আর যেটা দেহের ভিতরে ছিল অ্যান্ড্রোডাম, এটা হয়ে যায় গ্যাস্ট্রোডার্মিস। তার মানে ভ্রূণ অবস্থায় দ্বিস্তরী প্রাণীর দুইটা স্তর থাকে, যেটা পূর্ণাঙ্গ অবস্থায় ওদের নামটা চেঞ্জ হয়ে যায়। এখন আসো, এই যে দুইটা স্তর আছে, দুইটা স্তর মাঝখানে হচ্ছে একটা অকোষীয় স্তর আছে, সেটাকে মূলত কোষ স্তর বলা হয় না, কারণ এটার মধ্যে কোনো কোষ থাকে না। এই স্তরটার নাম হচ্ছে মেসোগ্লিয়া। এটার পাশে একটা স্টার দিয়ে রাখো, এটা পরীক্ষা প্রচুর আসে যে দ্বিস্তরী প্রাণীদের দুইটা কোষ স্তরের মাঝখানে অকোষীয় স্তরটার নাম কি মেসোগ্লিয়া। এবং এটা দেখতে অনেকটা জেলির মতো, তবে মাঝে মধ্যে কোষ থাকতে পারে, তবে আমরা এটাকে অকোষীয় স্তর হিসেবেই ধরি। দেন চলে এসো, আমাদের এই প্রাণী জগতের মধ্যে যত দ্বিস্তরী প্রাণী আছে এর মধ্যে আদর্শ দ্বিস্তরী প্রাণীর উদাহরণ হচ্ছে আমাদের হাইড্রা। এটার পাশে একটা স্টার দিয়ে রাখো, এমসিকিউতে আসবে আদর্শ দ্বিস্তরী প্রাণীর উদাহরণ কোনটি, সেটা হচ্ছে হাইড্রা। এবার আসো হাইড্রার দেহের অন্তর্গঠন। তো অন্তর্গঠনে ফার্স্টে এসে যে কথাটা বলছে, হাইড্রার দেহের অন্তর্গঠন হচ্ছে সরল প্রকৃতির। তার মানে হচ্ছে হাইড্রার দেহটাকে যদি তুমি দেখতে যাও তাহলে এতটা হচ্ছে জটিল কোনো অংশ নেই। মানে হচ্ছে সে হচ্ছে আমাদের একটা মূলত কোষীয় সংগঠন, কোষ টিস্যু সংগঠন মাত্রা প্রাণী। মানে ওর কোষগুলো মিলে হচ্ছে টিস্যু তৈরি করে। তার মানে হচ্ছে টিস্যু মিলে অঙ্গ বা অঙ্গ মিলে তন্ত্র তৈরি করে না, এই জন্য সে হচ্ছে জটিল সংগঠন মাত্রা না, সে হচ্ছে সরল সংগঠন মাত্রা। আচ্ছা দেন চলে আসো, হাইড্রার দেহের ভিতরে হচ্ছে তুমি অন্তর্গঠন করলে দুইটা অংশ পাবা। একটা পাবা হচ্ছে ওর দেহের প্রাচীর, আমাদের দেহের যেমন হচ্ছে আবরণ থাকে, চামড়া থাকে, ওর দেহেরও তুমি একটা আবরণ পাবা, দেহ প্রাচীর পাবা। আর দেহের ভিতরে হচ্ছে একটা গর্ত পাবা, সেই গর্তটাকে আমরা বলি সিলেন্টারন। তোমরা অনেকেই জানো সিলোম নামক একটা গহ্বর আমাদের দেহে থাকে। তো এই সিলোমের উপর ডিপেন্ড করা হচ্ছে প্রাণীকে তিন ভাগে ভাগ করেছে, তোমরা সবাই জানো। একটা হচ্ছে আমাদের এসিলোমেট, তারপরে একটা হচ্ছে আমাদের সুডোসিলোমেট, আর একটা হচ্ছে আমাদের ইউসিলোমেট। এটা হচ্ছে আমাদের সিলোমের প্রকারভেদ ছিল। এখন আসো, এই হাইড্রা দেহের ভিতরে কোনো সিলোম থাকে না, এই জন্য ওদেরকে বলা হয় অ্যাসিলোমেট প্রাণী। তোমরা জানো অ্যাসিলোমেট প্রাণী হচ্ছে তিনটা পর্ব, আমাদের পরিপেরা, তারপর হচ্ছে আমাদের নিডারিয়া পর্ব, আর হচ্ছে আমাদের প্লাটিহেলমিনথেস। এই তিনটা পর্ব হচ্ছে আমাদের অ্যাসিলোমেট। এর মধ্যে হাইড্রো একটা অ্যাসিলোমেট এবং এর দেহের ভিতরে যে গর্তটা, এটাকে সিলোম বলা হয় না, এটাকে বলা হয় সিলেন্টারন। এখন কোনটা সিলেন্টারন আমরা যদি একটু দেখি, খেয়াল করো, আমার এখানে একটা হাইড্রা প্রাণীর ছবি দেওয়া আছে। এই যে যে এখন যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা এই দেহের বাইরের দিকে যে কোষগুলো দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে ওর দেহ প্রাচীর, এগুলো ওর কোষ তৈরিতে সহায়তা করছে, বা ওর কোষগুলো এই দেহ প্রাচীরটা তৈরিতে সহায়তা করছে। আর দেহের ভিতরের দিকে দেখো একটা গর্ত দেখা যাচ্ছে, যে সাদা কালার করে একটা গর্ত না, এই গর্তটাকে বলা হয় মূলত সিলেন্টন। তার মানে হাইড্রা প্রাণীর দেহের অভ্যন্তরে যে গর্তটা দেখা যায়, এটার নাম সিলেন্টন। দেন আসো, ও দেহ প্রাচীর কাকে বলে, এগুলো পরীক্ষা কোনো দিনে আসবে না। দেহ প্রাচীর কাকে বলে আমরা জানি, যে কোষ নির্মিত দেহের চারদিকে কোষ নির্মিত যে আবরণটা, এটার নাম হচ্ছে দেহ প্রাচীর। আচ্ছা, এই দেহ প্রাচীর কাকে বেষ্টন করে রাখে, এটা আমরা অলরেডি জানি, গর্তটাকে বেষ্টন করে রাখে, তার মানে সিলেন্টারনকে বেষ্টন করে রাখে। দেন চলে আসো, ওর দেহের কোষগুলোকে আমরা জানি দুইটা স্তরে বিন্যস্ত। বহিস্থ যে স্তরটা, এটা একসময় ছিল অ্যাক্টোডাম, বাট যখন পূর্ণাঙ্গ হয় এটার নাম হয়ে যায় এপিডার্মিস। আর অন্তঃস্থ স্তর যেটা, যেটা একসময় হচ্ছে আমাদের অ্যানোডাম নামে পরিচিত ছিল, এটার নাম হচ্ছে বর্তমানে গ্যাস্ট্রোডার্মিস। যেটা বলা আছে যে ভ্রূণ অবস্থায় যে দুইটার নাম ছিল অ্যাক্টোডাম এবং অ্যান্ডোডাম, এটা আমরা অলরেডি জানি। আর দুইটার মাঝখানে একটা কী ছিল, মেসোগ্লিয়া নামক অকোষীয় স্তর। একই পরে দুইবার রিপিট হচ্ছে। এবার আসো, তার মানে আমরা দেহ প্রাচীরে তিনটা অংশ পাচ্ছি, একটা হচ্ছে এপিডার্মিস, একটা হচ্ছে মেসোগ্লিয়া, আর একটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। এখন আসো, এগুলোর একটা সংক্ষিপ্ত বর্ণনা আমাদের এখানে দেওয়া হয়েছে, তুমি খেয়াল করো। আমরা এখন চলে যাই হাইড্রার যে দুইটা স্তর, দুইটা মাঝখানে একটা অকোষীয় স্তর। এই যে বাইরের দিকে যে স্তরটা এপিডার্মিস, এই এপিডার্মিসের মধ্যে টোটাল 7 ধরনের কোষ পাওয়া যায়। 7 ধরনের কোষগুলোর নাম কি কি? একটা হচ্ছে পেশি আবরণী কোষ,
একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, একটা হচ্ছে সংবেদী কোষ, একটা স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, জনন কোষ ও নিউরোসাইট কোষ। অন্যদিকে হাইড্রার গ্যাস্ট্রোডারমিসে 5 ধরনের কোষ পাওয়া যায়, বাট এই 5 ধরনের কোষের নাম দেখো ঠিক আগেরগুলোর সাথে মিল আছে। এই যে দেখো এখানে পেশি আবরণী কোষ, গ্যাস্ট্রোডারমিসের মধ্যে দেখো আমাদের পুষ্টি কোষ, এই পুষ্টি কোষটাই হচ্ছে মূলত পেশি আবরণী কোষ, আমরা পরবর্তীতে জানতে পারবো। দেন আসো ইন্টারস্টিশিয়াল কোষ, এখানেও দেখো 3 নম্বর পয়েন্টে ইন্টারস্টিশিয়াল কোষ আছে। তারপরে আসো দেখো স্নায়ু কোষ, এই যে 5 নম্বরে স্নায়ু কোষ আছে। তারপরে গ্রন্থি কোষ, দ্বিতীয় পয়েন্টে গ্রন্থি কোষ। তারপর আসে দেখো আমাদের সংবেদী কোষ, এখানে 3 নাম্বার আছে, আর এখানে সংবেদী কোষটা 4 নাম্বার। তার মানে 5টা কোষ সেম সেম, বাট 2টা কোষ হচ্ছে আমাদের এপিডার্মিস কোষের মধ্যে হচ্ছে, এপিডার্মিস কোষের মধ্যে অতিরিক্ত ওই 2টা কোষ কি কি, একটা হচ্ছে জনন কোষ আর একটা হচ্ছে নিউরোসাইট কোষ। তোমরা জানো আমরা আমাদের এই মিডিয়ানো একাডেমি থেকে এখন তোমার সাথে আমি ক্লাস নিচ্ছি, অনেকে হয়তো আমার নাম জানো, অনেকে হয়তো জানো না। আমার নাম হচ্ছে জনি। তো আমরা এই জনি নামটা দিয়ে হচ্ছে মনে রাখবো হাইড্রার জনন কোষ, জ মানে হচ্ছে জনন কোষ আর ন মানে হচ্ছে নিউরোসাইট কোষ। এই 2টা কোষ হচ্ছে আমাদের, এই 2টা কোষ খালি এপিডার্মিসে থাকে, গ্যাস্ট্রোডারমিসে থাকে না। তার মানে হাইড্রার এপিডার্মিসের কোষ কোনটা, 7টা কোষ আছে, এর মধ্যে কোন 2টা কোষ গ্যাস্ট্রোডারমিসে থাকে না, সেটা হচ্ছে নিউরোসাইট এবং জনন কোষ। দেন নেক্সট চলে আসো, এই নামগুলো কিন্তু তাইলে আমার মনে রাখা লাগবে। আচ্ছা, তাহলে এইটার পাশে একটা থ্রি স্টার দিয়ে রাখো, এগুলো আসবে যে কোনটা এপিডার্মিসের কোষ, কোনটা গ্যাস্ট্রোডারমিসের কোষ। মেসোগ্লিয়াকে আরেকটা নামে ডাকা হয়, দাগ দাও, সেটা হচ্ছে সংযোগকারী স্তর, কারণ সে হচ্ছে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডারমিসের মধ্যে সংযোগ তৈরি করে। এখন আসো আমরা চলে যাবো হাইড্রার এপিডার্মিস বা বহিত্বকের কোষগুলো নিয়ে। তো হাইড্রার এপিডার্মিস সেটা হচ্ছে মূলত একটা কিউটিকল আবৃত, আর আমরা জানি কিউটিকলের শেষে একটা ল আছে, ল মানে হচ্ছে এটা একটা লিপিড জাতীয় যৌগ দিয়ে তৈরি, লিপিড জাতীয় যৌগ, একটা পিচ্ছির আবরণ সহজ কথায়। আর এছাড়া হচ্ছে আমাদের আরও অনেক আবরণ আছে, তোমরা জানো যে কাইটিন নামক আবরণ আছে, তারপর হচ্ছে ক্যারাটিন নামক আবরণ আছে। তো ক্যারাটিন হচ্ছে একটা প্রোটিনের আবরণ, আর কাইটিন হচ্ছে একটা কার্বোহাইড্রেট বা শর্করার আবরণ, আর লিপিডের আবরণটা হচ্ছে কিউটিকল। যাই হোক, এখন আমরা এপিডার্মিসে চলে যাই। হাইড্রার এপিডার্মিসে টোটাল হচ্ছে 7 ধরনের কোষ পাওয়া যায়। কয় ধরনের কোষ? 7 ধরনের। প্রথমে যে কোষটা পাই আমরা সেটা হচ্ছে পেশি আবরণী কোষ। তো এখানে যেটা বলছে, এই পেশি আবরণী কোষ হচ্ছে আকারে সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি থাকে। তাহলে এইটার পাশে একটা স্টার দিয়ে রাখো, সবচেয়ে বড় কোষ এপিডার্মিসের সেটা হচ্ছে আমাদের পেশি আবরণী কোষ, এবং এটা সবচেয়ে বেশি থাকে। কোনটা পেশি আবরণী কোষ? আমার এখানে এপিডার্মিসের ছবি দেওয়া আছে, এই যে হলুদ কালার করে একটা কোষ দেখতে পাচ্ছ না, ভূতের মতো করে তোমার দিকে তাকা রয়েছে, 2টা বড় বড় চোখ করে, এই হলুদ কালারের কোষটা হচ্ছে আমাদের পেশি আবরণী কোষ। আর তুমি দেখতে পাচ্ছ এখানে আশেপাশে অন্যান্য কোষের তুলনায় এই কোষটা হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, এই ছবিতে 5টা পেশি আবরণী কোষ তুমি দেখতে পাচ্ছ। দেন চলে এসো নেক্সট, আর কি বলছে, এই কোষগুলো একদম নাশপাতি আকৃতির এবং তারা হচ্ছে এপিডার্মিসের সম্পূর্ণ পুরুত্ব বরাবর মেসোগ্লিয়ার উপর অবস্থান করে। সম্পূর্ণ পুরুত্ব শব্দটা দাগ দাও। তো এটা মানে কি বোঝায় খেয়াল করো, আমার এখানে এপিডার্মিসটা কতটুক, এই হচ্ছে আমাদের এপিডার্মিস, এতটুকু এপিডার্মিস। দেখা যাচ্ছে এপিডার্মিসে খালি পেশি আবরণী কোষ না, আর অন্যান্য কোষ আছে, বাট আমি যদি চিন্তা করি এপিডার্মিসটা হচ্ছে টোটাল 5 সেন্টিমিটার, তাহলে তুমি দেখো নিউরোসাইট যে কোষটা আছে এই কোষটা 5 সেন্টিমিটার হবে না, 5 সেন্টিমিটার থেকে একটু ছোট। দেন ইন্টারস্টিশিয়াল কোষ যেটা আছে, দেখো ইন্টারস্টিশিয়াল কোষটাও আরেকটু ছোট। দেন সংবেদী কোষের দিকে তাকাও, সেটা হচ্ছে আরেকটু ছোট। বাট পেশি আবরণী কোষটা অনেক বড়, সে একদম পুরো এপিডার্মিস যতটুক পর্যন্ত আছে পেশি আবরণী কোষের দৈর্ঘ্য ঠিক ততটুক। তো এটাই বলছে যে এপিডার্মিস যে আবরণটা, এই আবরণের সম্পূর্ণ আবরণ জুড়ে হচ্ছে আমাদের পেশি আবরণী কোষটা থাকে। দেন চলে আসে এই কোষের আর কি বৈশিষ্ট্য, এই কোষের মধ্যে একটাই নিউক্লিয়াস থাকে, তবে সেটা বড় নিউক্লিয়াস, অর্থাৎ বড় শব্দটা মনে রাখা লাগবে। দেন অনেকগুলা গহ্বর থাকে। তো পরীক্ষা যখন এমসিকিউতে দিয়ে দিবে যে পেশি আবরণী কোষের বৈশিষ্ট্য কোনটি, দিয়ে দিবে যে অনেকগুলো নিউক্লিয়াস থাকে, অনেকগুলো গহ্বর থাকে, তারপরে বলবে হচ্ছে আমাদের সকল অঙ্গাণুই বর্তমান থাকে। বাট আমাদের অ্যান্সার কয়টা হবে? 2 এবং 3, কারণ আমাদের অনেকগুলো নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস থাকে একটা। অর্থাৎ এই তথ্যগুলো আমাদের ওই যে বহুপদী সমাপ্তি সূচক যে এমসিকিউ আছে সেখানে কাজে লাগবে। তাহলে গহ্বর থাকবে অনেকগুলো, বাট নিউক্লিয়াস থাকবে একটা এবং সেটা বড়। তো গহ্বর কোনগুলা তুমি খেয়াল করো, এই যে সাদা করে যে অংশটা দেখতে পাচ্ছ না, এইটা হচ্ছে আমাদের কোষ গহ্বর। তাহলে কোষ গহ্বর কি একটা নাকি 2টা দেখা যাচ্ছে? প্রত্যেকটাতে 2টা। তো 2টা না, তুমি ধরো অনেকগুলা, বাট কালো করে যে বল পয়েন্টটা দেখা যাচ্ছে না, এইটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস কয়টা থাকতেছে? একটা, তবে সেটা বড় নিউক্লিয়াস। আচ্ছা নেক্সট আসো পরবর্তীতে পয়েন্টে, যে ওর সকল কোষের অঙ্গাণুই থাকে, যেমন রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি সব কিছু থাকবে। তারপর আর কি থাকে, এই কোষের বাইরের দিকে, এই পেশি আবরণী কোষের বাইরের দিকে হচ্ছে কিছু দানা থাকে, এই দানাগুলোর নাম হচ্ছে মিউকাস দানা। আর কোষের ভিতরের দিকে হচ্ছে আমাদের কিছু অভিক্ষেপ দেখা যায়, এই অভিক্ষেপগুলোকে বলে পেশিলেজ বা পেশি প্রবর্ধক। তাহলে বাইরের দিকে কিছু জিনিস পাওয়া যায়, ভিতরের দিকে কিছু জিনিস পাওয়া যায়। তাহলে এই কোষের বাইরের দিক কোনটা খেয়াল করো, এই যে এখন যে দিকটা আমি দেখাচ্ছি এই দিকটা হচ্ছে বাইরের দিক।
তো এই বাইরের দিকে দেখো কিছু গোল গোল দানা দেখা যাচ্ছে, এই যে গোল গোল করে সাদা সাদা করে কালো কালো করে গোল গোল, এই গোল দানাগুলোর নাম হচ্ছে মিউকাস দানা। আর এটা হচ্ছে কোষের কোন দিক? ভিতরের দিক, এটা ভিতরে, কারণ এটাই তো মেসোগ্লিয়ার দিক, মেসোগ্লিয়ার পরে গ্যাস্ট্রোডার্মিস। তাহলে ভিতরের দিকের মধ্যে দেখো কিছু এই যে সুতা দেখা যাচ্ছে, তাই না? সুতা, এই লেজগুলোকে বলা হয় পেশি অভিক্ষেপ বা পেশিতন্তু বা পেশিলেজ। তাহলে এই দুটো জিনিস আমার মাথায় রাখা লাগবে। তাহলে মিউকাস দানার পাশে একটা স্টার দাও, পেশি প্রবর্ধকের পাশে একটা স্টার দাও। দেন আসো, এই পেশি লেজের মধ্যে হচ্ছে একটা সুতার মতো তন্তু থাকে, সুতার নাম হচ্ছে মায়োনিম। কি নিম? মায়োনিম। আর নর্মালি তুমি বায়োলজিতে যখন হচ্ছে মায়ো শব্দটা দেখবা, এই মায়ো শব্দ দ্বারা বোঝা হচ্ছে মাসল বা পেশি। আর আমাদের এই কোষটার নাম হচ্ছে পেশি আবরণী কোষ। তাহলে মায়োনিম তন্তু কই থাকবে? পেশি আবরণী কোষে থাকবে। দেন আসো, আমাদের কোষিকায় এই কোষগুলো হচ্ছে অনেক বড় এবং চাপা থাকে এবং বলছে কয়েকটা করে নিউরোপ্লাস্ট ধারণ করে। তাহলে কোথায় আমাদের পেশি আবরণী কোষ চ্যাপটা থাকে কোথায়? সেটা হচ্ছে কোষিকায়। কোষিকা কোনটা? সেটা তো আমরা অলরেডি কালকে যখন হচ্ছে আমরা হাইড্রার বহির্গঠন বসছিলাম তখন দেখছিলাম হাইড্রার এই যে লম্বা লম্বা সুতাগুলোর মতো অংশগুলো, এগুলোর নাম হচ্ছে আমাদের কোষিকা। তাহলে কোষিকায় পেশি আবরণী কোষগুলো চ্যাপ্টা থাকবে এবং কি ধারণ করে? নিউরোপ্লাস্ট। এখন নিউরোপ্লাস্ট কাকে বলে? আমরা দেখছিলাম হাইড্রার যে কোষ আছে, 7 ধরনের কোষ এপিডার্মিসে, এর মধ্যে একটা কোষ ছিল নিউরোসাইট। ওই ছোট নিউরোসাইট যেটা, বা যে নিউরোসাইটটা মাত্র বড় হইতেছে, পরিস্ফুটন হচ্ছে, মানে বড় হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, সেই নিউরোসাইট কোষকে আমরা নিউরোপ্লাস্ট নামে ডাকি। এখন আসো, পেশি আবরণী কোষগুলো কি দাগ দেয়? এগুলো বিভাজনে সক্ষম, তার মানে এগুলো বিভাজন করতে পারে, একটা কোষ থেকে 2টা কোষ তৈরি করতে পারে। আচ্ছা, দেন চলে আসো পরবর্তীতে পেশি আবরণী কোষের কাজটা হচ্ছে টিক দিয়ে রাখো, ডাব্লিউ গোল দাগ দিয়ে রাখো, রিটেনে আসলে আমাকে লেখা লাগবে। আচ্ছা, আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের এই বহির্গঠন এটা কিন্তু রিটেনের প্রশ্ন, এটা রিটেনে আসবে কিন্তু। আচ্ছা, নেক্সট আসো, যেহেতু এটার নামই হচ্ছে পেশি আবরণ, তার মানে সে দেহ আবরণ তৈরি করবে, তো আবরণ শব্দটা দাগ দাও। দেন আমরা দেখছিলাম পেশি আবরণী কোষ বা এই যে ওদের দেহের আবরণ যেহেতু পেশি আবরণী কোষটা তৈরি করতেছে এবং ওরা কী তৈরিতে অংশগ্রহণ নেবে? কিউটিকল। কারণ আমরা প্রথমেই দেখছিলাম একদম প্রথমের দিকে যে হাইড্রার এপিডার্মিসটা হচ্ছে কিউটিকল দ্বারা তৈরি। তাহলে পেশি আবরণী কোষটা সে হচ্ছে কিউটিকল গঠনে অংশগ্রহণ করে। আর এই কিউটিকলটা কে তৈরি করে? ওই মিউকাস দানাগুলা। এই যে আমরা দেখছিলাম এখানে গোল গোল কিছু দানা ছিল, এই দানাগুলোর নাম ছিল মিউকাস দানা, এই যে দানাগুলোর নাম মিউকাস দানা। আচ্ছা, নেক্সট আসো, দেন এই কোষিকার মধ্যে পেশি আবরণী কোষগুলো একটু আগে দেখলাম নিউরোপ্লাস্ট ধারণ করে, যে নিউরোপ্লাস্ট। দেন পরবর্তীতে আসো, এই কোষগুলো হচ্ছে আমাদের দেহের সংকোচন প্রশমন করাইতে পারে, মানে পেশির মতো কাজ করে। নামে যেহেতু আমাদের পেশি আবরণী কোষ, তাহলে পেশির মতো কাজ করবে কোনটা? সেটা পেশি আবরণী কোষ অবশ্যই। আচ্ছা, নেক্সট আসো, আমাদের 5 নম্বর পয়েন্ট লাগবে না, 6 নম্বর পয়েন্ট আসো। 6 নম্বর পয়েন্ট হচ্ছে মিউকাস দানাগুলোতে শ্বসন অংশগ্রহণ করে, এটা পাশে স্টার দিয়ে রাখো। এমসিকিউতে মাস্ট বি থাকবেই যে আমাদের পেশি আবরণী কোষের কোন অংশটা হচ্ছে শ্বসন অংশগ্রহণ করে, কে? সেটা হচ্ছে মিউকাস দানা। এবার আসো পরবর্তীতে ইন্টারস্টিশিয়াল কোষ, এবং এটা একটা ইন্টারেস্টিং, মানে নামই তো, কোষটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, তার মানে এটার কাজগুলো হচ্ছে খুবই ইন্টারেস্টিং হবে। কাজগুলো কি? এই ইন্টারস্টিশিয়াল কোষটা সে যেটা করতে পারে, ওর ইচ্ছা মতো যে কোনো কোষে পরিণত হতে পারে। তাহলে হাইড্রার একটা পেশি আবরণী কোষ নষ্ট হয়ে গেল, কারণ একটা পেশি আবরণী কোষের ঘাটতি তৈরি হয়ে গেল, এই ঘাটতিটা কে পূরণ করে দেয়? ইন্টারস্টিশিয়াল কোষ। আচ্ছা, এখন আসো, এগুলো কই থাকে? দাগ দাও, এটা হচ্ছে মেসোগ্লিয়া ঘেঁষে ঘেঁষে অবস্থান করে। তাহলে আমরা যদি একটা ছবি দেখি, আমরা আগের লেখাগুলো একটু মুছে দেই, আমরা একটা যদি ছবি দেখি তাহলে খেয়াল করে, এটা হচ্ছে আমাদের মেসোগ্লিয়া স্তর আর এটা হচ্ছে আমাদের ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে দেখো তো সে একদম মেসোগ্লিয়ার প্রান্ত ঘেঁষে আছে না, নাকি বাইরের দিকে আছে? সে একদম ভিতরের দিকে আছে এবং মেসোগ্লিয়াকে ঘেঁষে রাখছে। এই যে এটা হচ্ছে আমাদের ইন্টারস্টিশিয়াল কোষ। আচ্ছা, তাহলে এরপরে আসো, আর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এর আকার আকৃতি লাগবে না, বাট এই কোষগুলো হচ্ছে 5 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট, এটা পাশে একটা স্টার দিয়ে রাখো। এমসিকিউতে আসবে ইন্টারস্টিশিয়াল কোষের ব্যাস কত মাইক্রোমিটার? 5 মাইক্রোমিটার। এখন আসো, এই কোষের আর কি বৈশিষ্ট্য আছে? হ্যাঁ, ওর নিউক্লিয়াস থাকবে, সব কিছুই থাকবে, বাট ওর যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা, এটা হচ্ছে মসৃণ। মসৃণের পাশে একটা স্টার দিয়ে রাখো, কারণ এমসিকিউতে এটা দিয়ে তোমার ভুল করাবে। এমসিকিউতে দিয়ে রাখবে নিচের কোনটা হাইড্রার ইন্টারস্টিশিয়াল কোষ সম্পর্কে সঠিক, এই তথ্যটা দিয়ে তোমাকে দিয়ে রাখবে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বাট অমসৃণটা দাগানো যাবে না, তোমাকে দেখাইতে হবে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেন আসো, আমাদের এই ইন্টারস্টিশিয়াল কোষ সবগুলো একসাথে মিলে হাইপোস্টোম বা হাইড্রার যে মুখছিদ্র আছে, ওই মুখছিদ্রের ওখানে একটা বৃদ্ধি এলাকা তৈরি করতে, বৃদ্ধি এলাকার পাশে একটা স্টার দিয়ে রাখো। খেয়াল করো, আমাদের যে মুখ আছে, আমাদের মুখের ওখানে তো, আমরা মানুষ যারা আছে আমাদের মুখের ওখানে তো ছিদ্র আছে, তাই না? এই যে মুখের এখানে যে ছিদ্রের ওখানে কি একটা ঠোঁট থাকে না? আমাদের ঠোঁটটা কি উঁচু হয়ে থাকে না? তো হাইড্রার এই ইন্টারস্টিশিয়াল কোষটা, হাইড্রার মাথার ওখানে যে হাইপোস্টোম বা মুখ আছে, ওই মুখের ওখানে হচ্ছে একটা মুখছিদ্রের ওখানে হচ্ছে একটা উঁচু অংশ তৈরি করে, এটার আমরা বলি বৃদ্ধি এলাকা। তাহলে হাইড্রার হাইপোস্টোম বা মুখছিদ্রের ওখানে বৃদ্ধি এলাকা কে তৈরি করে? ইন্টারস্টিশিয়াল কোষ। এখন আসে এটার কাজ, এটার কাজটা বলছিলাম আমরা অলরেডি, যে এটার কাজ হচ্ছে খুবই ইন্টারেস্টিং কিছু ব্যাপার আছে, যে এই কোষগুলো হচ্ছে
প্রয়োজনে যে কোনো ধরনের বহিঃতকীয় কোষে পরিণত হতে পারে। মানে হাইড্রা যে 7 ধরনের বহিঃতকীয় কোষ আছে এর মধ্যে বাকি যে 6 ধরনের কোষ যে কোনো কোষই ইচ্ছা করলে এটা চেঞ্জ হয়ে পরিবর্তন করে দিতে পারে। দেন চলে আসে পরবর্তীতে হাইড্রার এই পুনরুৎপত্তি। আমরা বলছিলাম হাইড্রাকে কাটলেও সে কখনো মারা যায় না, সে হচ্ছে আরও একটা হাইড্রা তৈরি করে ফেলে এবং হাইড্রার দেহের মাঝখান থেকে আমরা বলছিলাম মুকুল তৈরি হয়, জননে অংশগ্রহণ করে, তাই না? তো হাইড্রার এই মুকুল আর জননে কে অংশগ্রহণ করে? ইন্টারস্টিশিয়াল কোষ। কারণ ইন্টারস্টিশিয়াল কোষ হচ্ছে তার পুনরুৎপত্তি ক্ষমতা। এই ইন্টারস্টিশিয়াল কোষ যদি না থাকতো তাহলে হাইড্রা তো কোনোদিনই হচ্ছে তার কোষের সংখ্যা বৃদ্ধি করতে পারতো না, বা হাইড্রা ইচ্ছা করলে হচ্ছে অন্য কোষে পরিণত হইতে পারতো না, যার কারণে হচ্ছে তার হচ্ছে পুনরুৎপত্তি ক্ষমতাটা দেখা যেত না। তো হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা এবং মুকুল সৃষ্টিতে কোন কোষটা অংশগ্রহণ করে? ইন্টারস্টিশিয়াল। কারণ কি? কারণ ধরো হাইড্রাকে যখন কাটবা, ধরো তার একটা জনন কোষ নষ্ট হয়ে গেছে, বাট এই জনন কোষটা কে তৈরি করে দিতে পারে? ইন্টারস্টিশিয়াল কোষ। এবার আসো পরবর্তীতে হাইড্রা প্রতি 45 দিন, এটা পাশে স্টার দাও, প্রতি 45 দিন পর পর ও দেহের অন্যান্য যে 6 ধরনের কোষ আছে ওই কোষগুলোকে ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপন করে দিতে পারে। আর এই ক্ষমতাকে বলা হয় টোটিপটেন্ট ক্ষমতা। এটা পাশে স্টার দিয়ে রাখা। তাহলে টোটিপটেন্ট ক্ষমতা কারে বলে? হাইড্রার দেহের প্রত্যেকটা কোষকে সে ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা হচ্ছে চেঞ্জ করে দিতে পারে। এই ক্ষমতাটাকে বলা হয় হাইড্রার টোটিপটেন্ট ক্ষমতা। তারপরে চলে আসে আমাদের সংবেদী কোষ এবং হচ্ছে স্নায়ু কোষ নামে দুইটা কোষ আছে। তো সংবেদী কোষ আর স্নায়ু কোষের মধ্যে হচ্ছে একটা কানেকশন আছে, মানে তাদের তারা হচ্ছে একসাথে মিলে কাজ করে। তো কানেকশনটা হচ্ছে সংবেদী কোষ নামটা শুনলে বোঝা যায় সংবাদ। সে হচ্ছে দেহের বাইরে থেকে বিভিন্ন সংবাদ ব্রেনে পাঠায় বা দেহের মাঝখানে পাঠায় সহজ কথায়। আর স্নায়ু কোষের কাজ হচ্ছে ওই সংবাদগুলো আবার দেহের বিভিন্ন অংশে পৌঁছানো। তো খেয়াল করো আমাদের সংবেদী কোষ সে হচ্ছে আমাদের পেশিয়াবরণী কোষগুলো ফাঁকে ফাঁকে থাকে, সমকোণে থাকে। সমকোণে পাশে একটা স্টার দিয়ে রাখো, এটা এমসিকিউতে আসবে। এটা হচ্ছে আমাদের একটা সংবেদী কোষ। আচ্ছা খেয়াল করো এই যে সমকোণে যে থাকে, থাকার পরে বলছে এটা কোথায় কোথায় বেশি থাকে? কোষিকায় বেশি থাকে, হাইপোস্টোমে বেশি থাকে, আর পাদচাকতিতে বেশি থাকে। তাহলে কয়টা জায়গায় বেশি থাকে? এটা পাশে একটা স্টার দিয়ে রাখো। কেন কোষিকায় বেশি থাকে, কেন হাইপোস্টোমে বেশি থাকে, কেন পাদচাকতিতে বেশি থাকে? খেয়াল করো আমাদের সংবেদী কোষ কোথায় কোথায় বেশি থাকে বলছে? 1 নম্বর বলছে কোষিকায়। কোষিকা দিয়ে কি করে? বা এটা কোষিকা দিয়ে বিভিন্ন হচ্ছে প্রাণীকে শিকার করে। তাহলে ওখানে যদি খেয়াল করো তোমার হাতের মধ্যে যদি কেউ তোমাকে টাচ করে তাহলে তুমি অবশ্যই বুঝতে পারো যে হ্যাঁ আমাকে কেউ টাচ করছে। তোমার স্কিনে কেউ টাচ করলে তুমি বুঝতে পারো হ্যাঁ আমাকে কেউ টাচ করছে। তাহলে এইগুলোই তো ওর হাত পা, হাইড্রার হাতেই তো এই কোষিকাটা। তাহলে এখানে থাকা লাগবে না? কারণ এটা দিয়ে হচ্ছে সে প্রাণী ধরে বুঝতে পারবে এটা কোন প্রাণী সে গ্রহণ করতেছে। দেন হাইড্রা কি হয়? এই পাদচাকতি দিয়ে হচ্ছে কোনো কিছুর সাথে লেগে থাকে, তাহলে ওখান থেকে তো সংবাদ গ্রহণ করা লাগে। দেন মুখ দিয়ে কি করে? মুখ দিয়ে সে কোনো কিছু খায়, তাহলে স্বাদ গ্রহণের জন্য সংবেদী কোষ লাগবে। তাহলে এই 3 জায়গায় হচ্ছে আমাদের সংবেদী কোষটা বেশি থাকে। আচ্ছা দেন পরবর্তীতে আর কি বলছে? আমাদের এই সংবেদী কোষের প্রান্ত থেকে কিছু রুম বার হয়, এগুলোকে বলে সংবেদী রুম। দেখো এই যে এটা হচ্ছে একটা সংবেদী কোষ, এখান থেকে চিকন করে কালো করে কিছু রোম বাইর হয়েছে, এটার নাম সংবেদী রোম। এটা আমি সেক্ষেত্রে আসলে পারবা, কারণ রোমের আগে যে সংবেদী আছে তার মানে এটা কোন কোষের? সেটা হচ্ছে সংবেদী কোষ। দেন আসো এক প্রান্ত থেকে আমাদের সংবেদী রোম বাইর হয়েছে, বাট অপর প্রান্ত থেকে কিছু নোডিউল বাইর হয় বা রোমের মতো বাইর হয়, বাট ওই রোমগুলো হচ্ছে একটু ফুলে যায়, এই ফুলে অংশটারে বলা হচ্ছে নোডিউল। এই যে একটু ফুলে গেছে এটার নাম হচ্ছে নোডিউল। আর এই নোডিউলগুলো হচ্ছে আরেকটা তন্তুর সাহায্যে স্নায়ুতন্তুর সাথে যুক্ত হয়। সহজ কথায় আমাদের স্নায়ু কোষের সাথে যুক্ত হয়। কারণ আমরা একটু আগে বলছিলাম সংবেদী কোষ আর স্নায়ু কোষ একসাথে কাজ করে। আমাদের এটা ছিল সংবেদী কোষ, এটার এক প্রান্তে একটা সংবেদী রোম, অপর প্রান্তে নোডিউলযুক্ত স্নায়ুরোম। এই স্নায়ুরোমের মাধ্যমে হচ্ছে আমাদের পরবর্তীতে একটা স্নায়ু কোষ এসে যুক্ত হবে, এখানে একটা স্নায়ু কোষ যুক্ত হবে, স্নায়ু কোষ। এই যে এটা হচ্ছে একটা স্নায়ু কোষ। তাহলে পরবর্তীতে আসো, তাহলে সংবেদী কোষের কাজ কি? সংবেদী কোষের কাজ হচ্ছে বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে স্নায়ু কোষের কাছে পাঠানো। তাহলে এখন আমরা চলে এসে স্নায়ু কোষে। স্নায়ু কোষগুলো মেসোগ্লিয়া ঘেঁষে ঘেঁষে অবস্থান করে। আমরা যদি ছবি দেখি তাহলে দেখবো এটা হচ্ছে মেসোগ্লিয়া, আর দেখো এটা হচ্ছে আমাদের স্নায়ু কোষ। তাহলে দেখো স্নায়ু কোষটা মেসোগ্লিয়া একদম ঘেঁষে ঘেঁষে অবস্থান করতেছে। আচ্ছা নেক্সটে আসো, আর কি লাগবে আমাদের? স্নায়ু কোষ। দেখো ওখান থেকেও কিছু রোম বাইর হয়, বাট এটার নাম কিন্তু আর সংবেদী রোম না, এটার নাম হচ্ছে স্নায়ুরোম। বাট এই স্নায়ুরোমগুলো একসাথে মিলে একটা জালের মতো তৈরি করে, এটার নাম স্নায়ু জালিকা। তাহলে জালিকা তৈরি করে কে? সেটা হচ্ছে স্নায়ু কোষ। সংবেদী কোষ কিন্তু কোনো জালিকা তৈরি করতেছে না। এখন আসে এটার কাজ কি? এটার কাজ হচ্ছে সংবেদী কোষ থেকে সংবাদটা গ্রহণ করে দেহের বিভিন্ন অংশে পৌঁছানো। তার মানে দুইটা একসাথে কাজ করে। নেক্সট আসো গ্রন্থি কোষ, 5 নম্বর পয়েন্ট গ্রন্থি কোষ। তো গ্রন্থি কোষ এটা হচ্ছে একটা ক্ষরণকারী দানা থাকে, নাম যেহেতু গ্রন্থি কোষ তার মানে বিভিন্ন জিনিস ক্ষরণ করবে। তো এটা হচ্ছে দানা বিশিষ্ট কোষ। দেখো এটা হচ্ছে একটা গ্রন্থি কোষের ছবি, দেখো গোল গোল দানা দেখা যাচ্ছে, তাই না? এই গোলগুলো দানা হচ্ছে আমাদের দানা। আচ্ছা দেন আসো, এগুলো কই বেশি দেখা যায়? এটা হচ্ছে মুখের চারদিকে বেশি দেখা যাবে আর পাদচাকতিতে বেশি দেখা যাবে। এই দুইটা নামের পাশে স্টার দাও। কেন ওই দুই জায়গায় বেশি পাওয়া যায়? দেখো পাদচাকতির মাধ্যমে সে কোনো কিছুর সাথে লেগে থাকে, তো লাগানোর জন্য তো বিভিন্ন রাসায়নিক পদার্থ লাগবে, আঠা লাগবে,
ক্ষরণ করা লাগবে। আবার মুখ দিয়ে খাবার খায়, তো খাবারগুলোর জন্য আমরা জানি লালা রস লাগে, তাহলে ওদের বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ এনজাইম ক্ষরণ করা লাগবে, তাহলে ওই দুই জায়গায় বেশি থাকে। এবার আসো কাজ কি, দেখো মিউকাস ক্ষরণ করে। মিউকাস একটা পিচ্ছিল পদার্থ, ওইটা দিয়ে হচ্ছে সে লেগে থাকতে পারে পাদচাকতিতে, দেন বুদবুদ সৃষ্টি করে, বুদবুদ দিয়ে ভাসতে পারে। আর মুখছিদ্রের মধ্যে যে গ্রন্থিকোষগুলো থাকে এগুলো খাবার গিলতে সহায়তা করে। এবার আসো জনন কোষ। তো জনন কোষ সবাই জানো দুই প্রকার হয়, একটা হচ্ছে শুক্রাণু আর একটা হচ্ছে ডিম্বাণু। আচ্ছা, এখন শুক্রাণুর কিছু বৈশিষ্ট্য এখানে বলছে, ডিম্বাণুর কিছু বৈশিষ্ট্য বলছে। বলছে শুক্রাণু হয় ক্ষুদ্র, আর আমরা সবাই জানি ডিম্বাণু আকারে বড় হয়, শুক্রাণু আকারে ছোট হয়। শুক্রাণু আকারে ছোট, এবং এই শুক্রাণু নর্মালি তিনটা অংশ থাকে, একটা হচ্ছে মস্তক, একটা হচ্ছে মধ্যখণ্ড, আর একটা হচ্ছে লেজ। শুক্রাণু তোমরা অনেকেই শুক্রাণু ছবি দেখছো, শুক্রাণু দেখতে হচ্ছে অনেকটা এরকম হয়, এরকম এরকম একটা লেজ থাকে, মাঝখানে একটা দেহ মধ্যখণ্ড থাকে, আর একটা মাথা থাকে। এই মাথাটার মধ্যে হচ্ছে ওর নিউক্লিয়াস থাকে, তাহলে ওর স্পিত মাথাটা হয় স্পিত একটু মোটা, মাঝখানে যে মধ্যখণ্ড, এই মধ্যখণ্ডের মধ্যে ওর সেন্ট্রিওলটা থাকে, আর লেজটা হচ্ছে বিচলনক্ষম, কারণ লেজটা হচ্ছে নড়াচড়া করতে পারে। অন্যদিকে ডিম্বাণুটা হয় আকারে বড়, গোল, এবং কেবলমাত্র একটা ডিম্বাণু তৈরি হয় না, ডিম্বাণুর সাথে আরও তিনটা কোষ তৈরি হয়। তিনটা কোষকে আমরা নর্মালি পোলার বডি নামে ডাকি। আমরা যখন হচ্ছে শুক্রাণু ডিম্বাণু তৈরি করতে যাব তখন তুমি দেখবা যে আমাদের শুক্রাণু তৈরি হয় চারটা, বা ডিম্বাণু চারটা তৈরি হয় না, ডিম্বাণু চারটার মধ্যে একটা ডিম্বাণু তৈরি হয়, তিনটা পোলার বডি তৈরি হয়, পোলার বডিগুলো পরে নষ্ট হয়ে যায়। তাহলে ডিম্বাণুর সাথে কয়টা পোলার বডি থাকে? তিনটা। তাহলে পোলার বডি কার সাথে থাকে? ডিম্বাণুর সাথে। দেন পরবর্তীতে আসো নিউরোসাইট কোষ। বাট মজার বিষয়, আমি এখান থেকে নিউরোসাইট কোষ তোমাকে পড়াবো না। কেন নিউরোসাইট কোষ পড়াবো না? কারণ আমাদের পরবর্তী পেজে একটা আদর্শ নিউরোসাইট কোষের গঠন দেওয়া আছে, এখানেই হচ্ছে আমরা একটা আদর্শ নিউরোসাইট সম্পর্কে বিস্তারিত পড়ে ফেলবো। বাট আজকের ক্লাসে আমরা নিউরোসাইট নিয়ে পড়বো না, আমরা নিউরোসাইট কোষটা নিয়ে হচ্ছে একটা আলাদা ক্লাস নিব। আমরা আলাদা ক্লাসটা কী কী নিয়ে নিব আমি বলতেছি। আমাদের নিউরোসাইট কোষ নিয়ে, তারপর হচ্ছে আমাদের নিউরোসাইটের মধ্যে একটা থলি আছে, থলিটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্ট থলির প্রকারভেদ আছে, 4 প্রকার নেমাটোসিস্ট থলি সম্পর্কে পড়বো। একটা নেমাটোসিস্ট কীভাবে নিক্ষেপ হয় সেটাও আমরা দেখবো। তো এটার জন্য আমরা আলাদা একটা ক্লাস নিব। বাট আজকের ক্লাসে আমরা যে জিনিসটা পড়বো, আমরা এতক্ষণ পড়ছিলাম এপিডার্মিসের কোষ, এখন আমরা পড়বো গ্যাস্ট্রোডার্মিসের কোষ। কেন? কারণ এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলো প্রায় সেম। দেখো এখানেও সংবেদী কোষ আছে, এখানেও ইন্টারস্টিশিয়াল কোষ আছে, এখানেও স্নায়ু কোষ আছে। তো এটা যেহেতু একই রকম পড়া, এই জন্য আমি দুটাকে একসাথে পড়ায় ফেলতেছি। তো খেয়াল করো, আমরা এখন চলে আসি আমাদের এপিডার্মিসের কোষের মধ্যে, গ্যাস্ট্রোডার্মিসের কোষের মধ্যে। তো গ্যাস্ট্রোডার্মিস কারে বলে এটা তো তোমরা জানো, যে অন্তঃস্তর যেটা সেটাকে বলা হয় গ্যাস্ট্রোডার্মিস। এখন আসো, এই গ্যাস্ট্রোডার্মিসটা মূলত সিলেন্টারনকে পরিবেষ্টন করে রাখে। কীভাবে সিলেন্টারনকে পরিবেষ্টন করে রাখে তোমাকে যদি আমি দেখাই, এই যে হাইড্রার যে ছবিটা, বাইরে যে নীল অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এপিডার্মিস, আর ভিতরে যে এখন সাদা কালারের মাংসের মতো অংশটা দেখছো এটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, আর একদম যে গর্তটা দেখছো এই গর্তটার নাম হচ্ছে সিলেন্টারন। তাহলে তুমি বলো গর্তর সাথে লেগে আছে কে? অবশ্যই গ্যাস্ট্রোডার্মিস। তার মানে সিলেন্টারনকে পরিবেষ্টন করে কে রাখে? সেটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস কোষগুলা। এবার আসো, এই গ্যাস্ট্রোডার্মিস কোষ সম্পর্কে আর কি বলছে। আর এটা ভ্রূণ যখন ছিল তখন এটার নাম কিন্তু অ্যান্ড্রোডার্ম ছিল। এখন এটার মধ্যে টোটাল কয় প্রকার কোষ থাকে? 5 প্রকার। এর মধ্যে আমরা যখন হচ্ছে এপিডার্মিস পড়তেছিলাম তখনই আমরা বলছিলাম এই এপিডার্মিসের যে পেশিয়াবরণী কোষ, এটাকেই হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসে আসলে আরেকটা নামে রাখা হয় পুষ্টিকোষ। এই যে 1 নম্বরে এসে দেখা বলছে পেশিয়াবরণী কোষ অথবা পুষ্টিকোষ। তাহলে এখন আসো, এই পেশিয়াবরণী কোষের বৈশিষ্ট্য, এপিডার্মিসের পেশিয়াবরণী কোষের একদম সেম বৈশিষ্ট্য হবে, এই জন্য এগুলো আমরা কিচ্ছুই দাগাবো না। এই যে পেশিলাস শব্দগুলো আমরা একবার পাইছি, তারপরে এগুলো বড় থাকে, এগুলো আমরা সব পাইছি, অর্থাৎ এগুলো আমরা আর পড়বো না। তাহলে আমরা কি পড়বো? আমাদের এই পেশিয়াবরণী কোষগুলো, গ্যাস্ট্রোডার্মিসের পেশিয়াবরণী কোষগুলো হচ্ছে পুষ্টি কাজে বা হজম কাজে সহায়তা করে, এই জন্য এগুলো আরেক নাম পুষ্টিকোষ। তাহলে আমাদের পেশিয়াবরণী কোষ আরেক নাম পুষ্টিকোষ, তবে সেটা কার জন্য? সেটা শুধু গ্যাস্ট্রোডার্মিসের জন্য। এখন আসো, এই পুষ্টিকোষগুলো আবার 2 প্রকার হয়, একটা হচ্ছে প্লাজেলীয় কোষ আর একটা হচ্ছে ঘনপদীয় কোষ। তো প্লাজেলীয় কোষ যেগুলা, এগুলোর মধ্যে হচ্ছে আমাদের এরকম চুলের মতো করে হচ্ছে একটা প্লাজেলা থাকে। আর ঘনপদীয় কোষ যেগুলো, এগুলো হচ্ছে এমিবার মতো এরকম ঘনপথ থাকে, মানে আঙ্গুলের মতো অভিক্ষেপ থাকে। তাহলে আমাদের কয় প্রকার? 2 প্রকার। প্লাজেলীয় কোষের ক্ষেত্রে যেটা বলছে, এখানে হচ্ছে 1 থেকে 4টা প্লাজেলা থাকতে পারে, 1 থেকে 4-এর পাশে একটা স্টার দাও। আর ঘনপদীয় কোষে এখানে জাস্ট এটা বলছে ঘনপথ থাকে। দেন কাজ আসো, কাজগুলো ডাব্লিউ লেখে রিটার্ন দিয়ে রাখো, কারণ রিটার্নে লেখা রাখবে। তো অলরেডি তোমরা জানো, আমরা যখন এপিডার্মিসের পেশিয়াবরণী কোষ বলছিলাম তখনকার কাজ যা ছিল এখনকার কাজও তা, জাস্ট নতুন করে একটা কাজ আসবে, যে প্লাজেলা কোষ, এই যে প্লাজেলা কোষগুলো, এগুলো হচ্ছে নড়াচড়া করে, প্লাজেলাগুলো নড়াচড়া করে খাদ্যবস্তুর ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে। আবার এই প্লাজেলাগুলো নড়াচড়া করার মাধ্যমে মুখ দিয়ে পানীয় প্রবেশ করাইতে পারে। আরেকটা হচ্ছে ঘনপদীয় কোষ। এইটা ঘনপদ, আমরা জানি আমাদের যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ঘনপদের সাহায্যে আমাদের শ্বেতরক্তকণিকার জীবাণু ভক্ষণ করে। তো এই ঘনপদীয় কোষগুলো তো জীবাণু ভক্ষণ করে না, ওরা ঘনপদের সাহায্যে খাদ্য ভক্ষণ করে বা খাদ্য গিলে। আচ্ছা, নেক্সটে আসে গ্রন্থি কোষ।
তো এপিডার্মিসের গ্রন্থিকোষ আর গ্যাস্ট্রোডার্মিসের গ্রন্থিকোষের মধ্যে একটা তফাৎ আছে। এপিডার্মিসের গ্রন্থিকোষ পাওয়া যায় মুখছিদ্রে আর পাদচাকতিতে বেশি, বাট এখানকার গ্রন্থিকোষগুলো পাওয়া যায় মূল দেহ এবং হাইপোস্টোমে পাওয়া যায় সবচেয়ে বেশি। তবে পাদচাকতি এবং কোষিকায় একবার থাকেই না, অনুপস্থিত থাকে। তো এটা একটা ব্যতিক্রম। তো এটার একটা কারণ আছে, খেয়াল করো। এই গ্রন্থিকোষটা দেহের ভিতরে গ্রন্থিকোষ লাগবে। দেহের ভিতরে বিভিন্ন ধরনের, যেমন আমাদের দেহের ভিতরে গ্রন্থিকোষের অভাব নেই কেন? কারণ আমাদের দেহের ঘাম গ্রন্থি আছে ঘাম নিঃসরণের জন্য, তারপর মেদ গ্রন্থি আছে, তারপর হচ্ছে গদ গ্রন্থি আছে। তো হাইড্রার যে মূল দেহ এবং হাইপোস্টোম ওখানে বেশি থাকে। হাইপোস্টোমে কেন থাকে? হাইপোস্টোম মানে আমরা জানি মুখ মানে হচ্ছে ওখানে খাবার গিলতে হবে, তারপরে ওখানে অবশ্যই থাকা লাগে। বাট এর আগে যখন আমরা এপিডার্মিসে পড়ছিলাম তখন দেখছিলাম পদতলে সবচেয়ে বেশি থাকে, বাট এখানে এসে বলছে পদতলে নাকি কম থাকে, আর কোষিকায় বলছে অনুপস্থিত। তার কারণ কি? আমি যদি তার কারণ বোঝাইতে চাই তাহলে হচ্ছে তুমি একটা হাইড্রার ছবিটার দিকে তাকাও, খেয়াল করো। এটা হচ্ছে হাইড্রার পদতল, তাই না? তুমি চিন্তা করো হাইড্রার পদতলের মতো দুইজনের কোষে দেখা যাচ্ছে, এটা হচ্ছে এপিডার্মিস আর উপরের দিকে যেটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। তুমি চিন্তা করো তো মাটির সাথে কোন ডার্মিসটা লাগছে? অবশ্যই এপিডার্মিস লাগছে। গ্যাস্ট্রোডার্মিস তো মাটির সংস্পর্শে আসে না, সে তো ভিতরের দিকে আছে। তাহলে এখানে তুমি গ্রন্থিকোষ দিয়ে কী করবা? তোমার তো এখানে গ্রন্থিকোষে ক্ষরণ দিয়ে কোনো কাজ হচ্ছে না, এপিডার্মিসের গ্রন্থিকোষ দিয়ে কাজ হয়ে যাচ্ছে। একইভাবে তুমি কোষিকার দিকে তাকাও, এই কোষিকার এটা হচ্ছে বাইরের স্তর বা এপিডার্মিস, আর এই জায়গাটা হচ্ছে ভিতরের স্তর বা গ্যাস্ট্রোডার্মিস। কারণ হাইড্রা যখন কোনো প্রাণীকে আক্রমণ করবে তখন এপিডার্মিসের কোষগুলো দ্বারাই তো সে বিভিন্ন প্রকার এনজাইম বা ক্ষরণ করে ওই প্রাণীকে বিনষ্ট করে দিতে পারবে। বাট ভিতরের কোষ স্তরটা তো আমাদের প্রাণীর সাথে সংস্পর্শ আসতেছে না, তাহলে ওইখানে তো আমাদের গ্রন্থিকোষের কোনো দরকারও আসতেছে না। এই কথাগুলো মনে রাখলে হইল। আচ্ছা, নেক্সটে আসো। আমাদের এই গ্রন্থিকোষ আবার দুই প্রকার হয়, একটা হচ্ছে মিউকাস খননকারী, একটা হচ্ছে এনজাইম খননকারী। তো মিউকাসটা তোমরা জানো পিচ্ছিল, তার মানে সেটা হচ্ছে পিচ্ছিল মিউকাস তৈরি করে, আর এটা থাকে হচ্ছে হাইপোস্টোম বা মুখে। আর এনজাইম খননকারী তোমরা বুঝতে পারতেছো, এটা পরিপাক বা হজমের জন্য এনজাইম খনন করবে। আচ্ছা, দেন কাজগুলো অলরেডি তুমি পরে ফেলছো। মিউকাস পিচ্ছিল খাদ্য গিলতে সহায়তা করে, আর এনজাইম হচ্ছে খাবার পরিপাকে সহায়তা করে। এবার আসে ইন্টারস্টিশিয়াল কোষ, ঠিক সেম পড়া, অর্থাৎ এখান থেকে আমাদেরকে আর কিছু দাগানো লাগতেছে না, কারণ এটা এপিডার্মিসের মতোই। একইভাবে সংবেদী কোষ আর হচ্ছে স্নায়ুকোষ দুইটাও সেম, অর্থাৎ এটাও আমাকে আর দাগায় পড়া লাগতেছে না। এখন তোমাকে আমি এপিডার্মিস পড়াইছি, গ্যাস্ট্রোডার্মিস পড়াইছি, দুইটার মধ্যে পার্থক্য পড়ার দায়িত্ব তোমার এটা কিন্তু রিটেনে আসবে, অর্থাৎ এটা তোমাকে শিখে রাখতে হবে। এবার আসো, আমরা জানি হাইড্রার দুইটা স্তরের মাঝখানে হচ্ছে একটা অকোষী স্তর থাকে, এটার নাম ছিল মেসোগ্লিয়া। এই মেসোগ্লিয়ার কী পড়া লাগবে এমসিকিউর জন্য সেটা। তো মেসোগ্লিয়াটা হচ্ছে দেহ কোষিকা সব জায়গাতেই থাকে, তবে কোষিকা সবচেয়ে বেশি পাতলা থাকে আর পাদচাকতিতে সবচেয়ে বেশি মোটা থাকে। এটা পাশে স্টার দিয়ে রাখো। তো হাইড্রার ছবি দেখলে তুমি দেখবা যে হাইড্রার যে পাদচাকতি এটা সবচেয়ে বেশি মোটা। এইখানে হচ্ছে আমাদের এই গ্যাস্ট্রোডার্মিস আর এইটা হচ্ছে আমাদের এপিডার্মিস, দুইটা মাঝখানে একটা হিউজ একটা স্তর, তাই না? মাঝখানে অনেকটা গ্যাপ। তার মানে পাদচাকতি এটা হচ্ছে আমাদের সবচেয়ে মোটা থাকবে পাদচাকতির ওখানে, আর কোষিকা নিজেই তো খুব পাতলা। যে তুমি কোষিকার দিকে তাকাও, এই হচ্ছে কোষিকা এপিডার্মিস, এটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, দুইটা মাঝখানে যে স্তরটা এটার নাম হচ্ছে মেসোগ্লিয়া। খুবই পাতলা একটা স্তর থাকে। তাহলে আমাদের কোষিকা সবচেয়ে বেশি পাতলা আর পাদচাকতিতে সবচেয়ে বেশি মোটা, এই দুইটার পাশে স্টার দিয়ে রাখো। এবার আসো, এই যে মেসোগ্লিয়াটা, এই মেসোগ্লিয়াটা হচ্ছে হাইড্রাকে নমনীয়তা দান করে, যেহেতু এটা একটা পিচ্ছিল জেলির মতো অংশ, এবং এটা পুরুত্বটা থাকবে, এটা পাশে স্টার দিয়ে রাখো। পুরুত্ব কত? 0.1 মাইক্রোমিটার। এখন এই মেসোগ্লিয়া কে তৈরি করে, এপিডার্মিস নাকি গ্যাস্ট্রোডার্মিস? মজার বিষয়, আমাদের এপিডার্মিস গ্যাস্ট্রোডার্মিস দুইজনে মিলে হচ্ছে মেসোগ্লিয়া তৈরি করে। নেক্সট আসো, আমাদের মেসোগ্লিয়ার কাজ রিটেনে আসতে পারে। মেসোগ্লিয়ার ক্লাস 1 নাম্বার, সে নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করে। সে কঙ্কাল, তবে নমনীয় কেন? কারণ জেলির মতো। দেন সে হচ্ছে দুইটা কোষের ভিত্তির উপর কাজ করে, কারণ মেসোগ্লিয়ার উপরে কোষগুলা বসানো থাকে। দেন আসো, সে মায়োফাইবিল ধারণ করে, মানে হচ্ছে সুতা ধারণ করে, পেশির মতো সুতা, এগুলো ওকে সংকোচন প্রসারণে সহায়তা করে। মায়ো মানে মাসল, ফাইবিল মানে সুতা। দেন এই মেসোগ্লিয়ার সংকোচন প্রসারণের ফলে হচ্ছে ওর দেহকে সে বাঁকা করতে পারে, সামনে পিছনে ডানে বা উপরে নিচে বাঁকাইতে পারে। দেন আসো, হাইড্রার দেহের ভিতরে একটা গর্ত পাওয়া যায়, তোমরা সবাই জানো, ওই গর্তটার নাম হচ্ছে সিলেন্টারন। বাট এই গর্তটার আরও কিছু নাম আছে, একটা হচ্ছে পরিপাক সংবহন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। বাংলায় পরিপাক সংবহন, ইংরেজিতে গ্যাস্ট্রোভাস্কুলার। তাহলে কেন পরিপাক সংবহন? কারণ এটার মাধ্যমে হচ্ছে সে হচ্ছে তার দেহের খাবার বা রক্ত বা পানি সংবহন করতে পারে, আর এটার মাধ্যমে সে আবার হজমও করতে পারে। কারণ একই সাথে এটা রক্ত সংবহনতন্ত্র এবং পরিপাক দুইটা কাজ একসাথে করে, এই জন্য এটাকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার। আমরা জানি গ্যাস্ট্রো মানে পাকস্থলী, যেখানে খাবার হজম হয়, আর ভাস্কুলার মানে বোঝা হচ্ছে আমাদের রক্তনালীকে। এখন আসো, তাহলে সিলেন্টারন কাকে বলে? হাইড্রা প্রাণীদের দেহের অভ্যন্তরে যে একটা নলা ফাঁকা গহ্বর থাকা যায়, এটাই বলে সিলেন্টারন। এখন সিলেন্টারন মূলত একটা প্রান্ত খোলা আর অপর প্রান্ত কিন্তু বদ্ধ। নর্মালি আমাদের একটা যদি গহ্বর থাকে, এই গহ্বরে কিন্তু দুইটা প্রান্তই খোলা থাকার কথা, বাট এটার মুখছিদ্র দিয়ে খোলা, বাট এই যে পাদচাকতির এখানে কিন্তু খোলা না, পাদচাকতির এখানে বন্ধ। তার মানে এক প্রান্ত খোলা, অপর প্রান্ত কিন্তু বন্ধ।
এখন আসো এই সিলেন্টারন থাকার কারণে হাইড্রা যে প্রাণীটা ছিল, এই হাইড্রা প্রাণীর পর্বটা একসময় নিরায় পর্বকে সিলেন্টারেটা নামেও ডাকা হইতো। তাহলে সিলেন্টারেটা হাইড্রা পর্বটা পূর্বে কি নামে ডাকা হইতো? সিলেন্টারেটা। এখন আসো আমাদের এই গব্বরের কাজ কি, এই গব্বর কি 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 কাজে সহায়তা করে? তো সিলেন্টারনের মধ্যে যে আমরা একটু আগে দেখছিলাম আমাদের পুষ্টিকোষ দুই প্রকার, একটা ছিল প্লাজেলীয় কোষ। এই প্লাজেলীয় কোষের মাধ্যমে সে হচ্ছে খাদ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয় এই গব্বরের ভিতরে। দেন এটার মাধ্যমে আমাদের একটা পরিপাক ঘটে, এটা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে হাইড্রা পরিপাক নিয়ে পড়াশোনা করব। এই যে হাইড্রা পরিপাক এখান থেকে শুরু হবে, তো ওখানে তখন আমরা বিস্তারিত জানবো বহিঃকোষীয় পরিপাকটা জিনিসটা কি। বহিঃকোষীয় পরিপাক মানে হচ্ছে কোষের বাইরে যে পরিপাকটা হয়। তো এখানে যেটা হয়, ধরো এটা হচ্ছে একটা খাবার, এটা হচ্ছে হাইড্রার একটা কোষের প্লাজালা, এই প্লাজালা দিয়ে খাবারটার একটা ধাক্কা মারে, খাবারটা টুকরো টুকরো হয়ে যায়, বাট এটা তো কোষের ভিতরে হয় না, কোষের বাইরে হয়েছে, এজন্য এটা বহিঃকোষীয় পরিপাক। দেন আসো আমাদের এই গ্যাস্ট্রোডার্মিসের ক্ষণপদীয় যে কোষটা ছিল ওইটার মাধ্যমে ঘটা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। ক্ষণপদীয় কোষ যেটা করে খাবারটাকে, এটা হচ্ছে ক্ষণপদী একটা কোষ, এইগুলো হচ্ছে ক্ষণপদ। ধরো এই ক্ষণপদের ভিতরে একটা খাবার ঢুকে যায়, ঢুকলে কোষের ভিতরে খাবারটা চলে যায়, দেন কোষের ভিতরে পরিপাক হয়। তাহলে ক্ষণপদীয় কোষ দ্বারা হয় অন্তঃকোষীয় পরিপাক, আর অন্যদিকে বহিঃকোষীয় পরিপাক হবে কোন কোষের মাধ্যমে? প্লাজেলীয় কোষের মাধ্যমে। এই দুটা পাশে একটা স্টার দিয়ে রাখো, এগুলো নিয়ে আমরা সামনে আবার বিস্তারিত জানবো। আচ্ছা, দেন আসো আমাদের সিলেন্টারন একই সাথে কয়টা কাজে সহায়তা করে? দেখো, সিলেন্টারন পরিপাকে সহায়তা করে, তারপর হচ্ছে শ্বসন রেচনও সহায়তা করে। এই জন্য সিলেন্টারকে একসাথে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা পরিপাক সংবহন গহ্বর। আচ্ছা, দেন পরবর্তীতে আসো এই সিলেন্টারন আমাদের কোষিকার ভিতরে থাকে। কোষিকার ভিতরে থাকার কারণে সিলেন্টারন যেহেতু একটা গহ্বর, কোষিকাগুলারে ফাঁপা মনে হয়। আর সিলেন্টারনের আরেকটা নাম আছে ব্লাইন্ড গাট বা ব্লাইন্ড স্যাক নামে বলা হয়। স্যাক মানে থলি, গাট মানে হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে নালীকে বোঝায় বা থলিকে বোঝায়। কেন ওর নাম হচ্ছে ব্লাইন্ড বা অন্ধ গাট বলা হচ্ছে? কেন? কারণ আমরা নর্মালি জানি আমাদের চোখ দুইটা। এখন তোমাকে যদি তোমার একটা চোখ যদি অন্ধ করে দাও, এখন নর্মালি একটা নালী আছে, একটা পাইপ আছে, পাইপের দুইটা প্রান্ত খোলা থাকার কথা, বাট একটা প্রান্ত খোলা আরেকটা প্রান্ত যেহেতু বন্ধ, এই জন্য এই সিলেন্টারন এটার আরেক নাম হচ্ছে ব্লাইন্ড গাট মানে অন্ধ গাট। এখন আসো আমাদের কেন এটা বলা হয়েছে, কারণ এর মাত্র একটা মাত্র চিহ্ন, এই কারণে। এখন আমরা সিলোম পড়ছিলাম আমাদের জুলজির প্রথমতে। সিলোম মানে হচ্ছে আমাদের তিনটা বৈশিষ্ট্য থাকে, যেই গর্তের হচ্ছে আমাদের কই থাকে? ভ্রূণীয় মেজোডার্ম থেকে আসবে, মেজোডার্মাল কোষ দ্বারা তৈরি হয় এবং একটা পেরিটোনিয়াম আবরণ দ্বারা আবৃত থাকে, তাকে আমরা সিলোম নামে ডাকি। আর সিলেন্টারন এটা হচ্ছে আমাদের নিডারিয়া পর্বের, সেটা হচ্ছে যাদের হচ্ছে নর্মালি হচ্ছে এসিলোমেট বলা হয়, যাদের মূলত সিলোম নাই, ওদের দেহের গর্তটাকে মূলত সিলেন্টারন নামে ডাকা হয়। তাইলে এবং এখন চলে আসো এই দুটার মধ্যে পার্থক্যটা হচ্ছে তুমি পড়ে নিবা, কারণ সিলেন্টারন তোমাকে এখন আমি পড়াইছি, সিলোম হচ্ছে প্রথম অধ্যায়ের পড়া। দুটার মধ্যে পার্থক্য পড়ার দায়িত্ব এখন হচ্ছে তোমার। তো পার্থক্য পড়ে যদি কিছু না বুঝতে পারো কমেন্ট করে জানাবা, ইনশাল্লাহ বুঝে দেওয়ার চেষ্টা করবো। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আমাদের ওই যে আমরা নিউরোসাইট কোষটা পড়ি নাই, নিউরোসাইট কোষটা বাকি আছে, এই নিউরোসাইট কোষ সম্পর্কে পড়াশোনা করব এবং নিউরোসাইটের নেমাটোসিস্ট কত প্রকার আছে এবং নেমাটোসিস্ট কীভাবে নিক্ষিপ্ত হয় সেই বিষয়টা নিয়ে পড়াশোনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে।